ফারুক হাসান বেশ কিছু ক্ষোভের কথা বলছিলেন যে আসলে ৫ আগস্টের পরে যেভাবে চলার কথা ছিল সেইভাবে চলেনি, অনেকের মধ্যে বিভক্তি দেখা গেছে, নির্বাচন নিয়ে একটি দোটানার বিষয় কাজ করছে। সেই প্রসঙ্গে আমি পরে আসি। আমি নূর খান লিটনকে দিয়ে, যেহেতু আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, গুম নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন যাবৎ, সেই ঘটনাগুলোর আসলে কতটুকু অগ্রগতি হয়েছে বিচারের ক্ষেত্রে? দেখেন, একটা বিচার শুরু করার আগে কিন্তু তথ্যগুলো কালেক্ট করার ব্যাপার আছে, দালিলিক প্রমাণ কালেক্ট করার ব্যাপার আছে, এবং যিনি সম্ভাব্য অপরাধী তার বক্তব্য নেওয়ার ব্যাপার আছে, যারা ভিকটিম পরিবার বা ভিকটিম যদি বেঁচে থাকে তার বক্তব্য নেওয়ার বিষয় আছে, এবং ঘটনাস্থল চিহ্নিত করা এবং কী ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এই গুমের ক্ষেত্রে সেটিকে চিহ্নিত করা। তো গুম কমিশন গঠনের পরে এই সব ঘটনাগুলোকে প্রথম আমরা জনগণের প্রতি আহ্বান জানাই যে যারা ক্ষতিগ্রস্ত, যারা জীবিত আছেন বা যে সমস্ত পরিবার আছে ক্ষতিগ্রস্তরা এখনও ফিরেন নাই, তারা আপনারা ঘটনাগুলো আমাদেরকে জানান। শত শত অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ প্রায় ১৯০০-র কাছাকাছি এসছে। এটা আপনার কোনো কোনো ঘটনায় হয়তো ২-৩ জন মিলে, মানে ২-৩ জায়গা থেকে আসছে। তো এটা যাচাই বাছাই করার পর কিছু কমে আসবে, আবার কমে যেমন আসবে, আবার এখনও কিন্তু নতুন নতুন করে অনেকে সাহস সঞ্চয় করে আমাদের কাছে এসে কথা বলছেন। এবং এই কমিশনের মেয়াদ এখন পর্যন্ত যতদূর ঠিক করা আছে ৩১শে ডিসেম্বর, ধরে নিই আমরা ৩১শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। এই মেয়াদের পরেও আমার ব্যক্তিগত ধারণা, কাজ করতে যেয়ে আমি কিন্তু এই শুধু কমিশনে বসে এই কাজটা করছি তা না, কমিশন গঠনের আগের থেকেই, গত ১৫ বছর বা তারও আগের থেকে, গুম শব্দটি যখন থেকে এসছে, যে সরকারের আমল থেকে আসুক না কেন, সেখান থেকে আমি কাজ শুরু করেছি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে সমস্ত অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা এখনও দেখছি যে একটি ঘটনায় ৩ জন গুম ছিলেন, সেখানে ৩ জনকে ৩ জায়গা থেকে আটক করেছে এবং পরে এক মামলা দিয়েছে, কিন্তু তাদের একজন এসে আমাদের কাছে কমপ্লেইন করেছে, আর ২ জন এখনও আসেন নাই। ফলে ওই ২ জন যদি আসেন তাহলে এটা সংখ্যা বেড়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক মানুষের ভিতরে এখনও ভয় কাটেনি, এখনও মনে করে যে আমি তো বেঁচে আসছি, অথবা আমার সন্তান তো হারিয়ে গেছে, আমি একটা অবস্থায় চলে আসছি, আমি আর নিজেকে বিপদগ্রস্ত করতে চাই না অভিযোগ দিয়ে। কারণ বাংলাদেশে তো দেখেছে যে অভিযোগ দেওয়ার পরে তারপর তাকে হ্যারাস হতে হয়, এরকম নানান বিষয় চিন্তা করে অনেকে অভিযোগ করেননি। যেমন গতকালকেও একজন ব্যক্তি এসছেন, তার জানা মতে কয়েকজন অভিযোগ করতে চান, তারা সাহস পাচ্ছেন না। তো আমরা বললাম যে আপনারা অভিযোগটা দেন, ঐতিহাসিক প্রয়োজনে একটা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এগুলি দরকার। তো আমার বিশ্বাস যে এখন আরও অভিযোগ আসবে, কিন্তু ৩১শে ডিসেম্বরের মধ্যে সব অভিযোগ আমরা পেয়ে যাব এটা মনে করার কোনো কারণ নেই। মামলার ক্ষেত্রে গুমের বিষয়ে একটা জিনিস বলি, ইতিমধ্যে গুমের দুটি বিষয়ে আপনারা দেখেছেন আইসিটিতে অভিযোগ এসছে, এবং তার কিছু ফলো আপ কার্যক্রম আমরা ইতিমধ্যে গ্রেপ্তার দেখেছি, পাসপোর্ট মানে রিভোক করা হয়েছে, তারপরে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, এরকম ঘটনা, এবং কেউ কেউ অ্যারেস্টও হয়েছে, এটা আমরা দেখেছি। আমাদের কাছে যে এতগুলো মামলা, ৩১শে ডিসেম্বরের মধ্যে সবকটা তো আমরা সমাধান দিতে পারবো না, তবে অনেক ক্ষেত্রেই আমরা সমাধান করে যাব। তারপরে এটা সরকারের দায়িত্ব, ভিকটিম পরিবারের ইচ্ছা, আইসিটির কর্মতৎপরতা, এগুলো মিলে হয়তো মামলাগুলো দায়ের হবে, এবং তখন দেখা যাবে যে অনেকগুলো ঘটনায় সবচেয়ে বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিশ্বাস করবেন না, গত ১৫ বছরে আমি কাজ করতে যে যতটুক ধারণা করেছিলাম, আর কমিশন গঠনের পর আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি ধারণা করেছিলাম মনে করেন ১০০ ঘটনা বা ২০০ ঘটনা, এখন দেখছি ১৯০০ তো আসছে, আরও কত ১৯০০ যে আসবে বা আসে নাই সেটা কল্পনা করা যায় না। আমি অপরাধের ঘনত্ব বা সম্পর্কে যেটা ধারণা ছিল, মাত্রা সম্পর্কে, আমি যখন কথা বলছি ভিকটিমদের সাথে, তখন দেখছি আমার ধারণার বাইরে নির্মমতা, আমার ধারণার বাইরে বর্বরতা, আমার ধারণার বাইরে রাষ্ট্রীয় বাহিনীগুলি কিভাবে ইনভলভ হয়েছে। আমরা প্রথম মনে করতাম যে কয়েকজন, এখন দেখছি সত্যিকার অর্থে এরা যদি এদেরকে টান দেওয়া হয় একেবারে নিম্ন থেকে উপর পর্যন্ত,
তাহলে এই সংখ্যা যে কোথায় যে দাঁড়াবে এটা বলা খুব কঠিন। তার মানে হচ্ছে ফ্যাসিস্টরা গত 15 বছরে পুরো দেশটাকে যদি টান দেওয়া হয়, আপনি হাতিয়ার বলছেন, ব্যাপারটা হচ্ছে এখনো যদি এই কারণে বলছি যে আমরা তো সব কিছু 31 তারিখের মধ্যে সম্পন্ন করতে পারবো না। কারণ এটা আপনারা দেখেন বাংলাদেশে এমন কিছু ঘটনা আছে যেটা এখন পর্যন্ত উদ্ঘাটনই করা যায়নি। সাগররুনির ঘটনা ধরেন, তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন এগুলি ঘটছে তখন প্রথম হচ্ছে তারা সমস্ত আলামত মুছে ফেলার চেষ্টা করেছে। তারা এমনকি কে কোথায় ডিউটিতে ছিল এই নথিটাও আমাদেরকে সরবরাহ করতে চাচ্ছেন না। আমি বলবো চাচ্ছেন না, বাহিনী থেকে, বিভিন্ন বাহিনী থেকে পারছেন না, এটা আমি বলতে রাজি না। দিচ্ছেন না, এটাই হচ্ছে সত্য। আপনি দেখেন তো যে সমস্ত জায়গায় এই বন্দীদেরকে আটক রাখা হয়েছে 5 তারিখের পরপর অনেক জায়গায় পরিবর্তন সাধিত হয়েছে, আপনারা তো দেখেছেন। ওয়াল ভেঙে ফেলা হয়েছে, রং করা হয়েছে, এই ঘটনাগুলি ঘটেছে। এবং সবচেয়ে আলোচিত যেটা জেআইসি আয়নাঘর, যেটার কোড আনকোড নাম, সেইটাকে কিভাবে পরিবর্তন করা হলো এবং কি সুন্দরভাবে যিনি পরিবর্তন করলেন তিনি কি সুন্দরভাবে আমাদের সামনে বলে ফেললেন যেটা আমি এই কারণে পড়ি। এইটা কোনোভাবে হাত দেওয়ার তো কোনো ক্ষমতা নাই, তার বোঝা উচিত ছিল। এভিডেন্স ডিস্ট্রাকশন করা কিন্তু অনেক বড় অপরাধ। এবং যিনি করেছেন তিনি তো আমাদের সামনেই বলেছেন যে তিনি রং করেছেন, তিনি এটা পরিবর্তন করেছেন। তো তিনি তো বিচারের আওতায় আসতে হবে, তাকে আসতেই হবে। তিনি এত বড় অপরাধ করে পার পাবেন এটা ভাবার কোনো কারণ নেই। আসেন, তারপরে অনেকের ভিতরে একটা মায়া মহব্বত ছিল যে কাকের মাংস খায় না, আমরা শুনছি না? তো অনেকের ভিতরে দয়া মায়া মমতা ছিল। আমার ভিতরে অনেক সময় এটা কাজ করে, যখন ইন্টারোগেশন করে দেখি। এক সময় কাঁদছি ভিকটিমদের জন্য, যে ভিকটিমদের পরিবারের দিক তাকায়। এখন যখন সম্ভাব্য অপরাধীদের সাথে কথা বলছি, জিজ্ঞাসাবাদে অংশ নিচ্ছি, তার অপরাধ যখন আমার কাছে প্রমাণিত, প্রায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে, তখন আবার নিজের ভিতর কিন্তু প্রশ্ন জাগে যে এই লোকটি যাওয়ার পর এর 7 বছর 8-10 বছরের সন্তান আছে, এরা যদি জেল হয়ে যায় এদের অবস্থাটা কী হবে? এটাও কিন্তু আমি মানুষ, তো আমার ভিতর দুইটা জিনিসই কাজ করে সাইকোলজিক্যালি। আমি মানে আক্রান্ত হয়ে যাই। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বার্তাটি দেওয়ার জন্য আইনের কঠোর প্রয়োগ করা দরকার। বিচারটা কঠিন হওয়া উচিত, সততার সাথে, ন্যায্যতার সাথে। কোনো মানুষ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু যিনি অপরাধী তিনি যেন আবার পান না পান। তো বাংলাদেশের দুর্ভাগ্য ওই জায়গাটা আমার একটু খটকা আছে। সেটা হচ্ছে আজকের পরিস্থিতি, পরিবেশ আগামীকালকে যদি বহমান না থাকে তাহলে তো খটকা থেকেই যাবে। কিন্তু যদি সুষ্ঠু বিচার সম্পন্ন করা যায়, ভবিষ্যতে এই ধরনের গুমটা তো মানুষ সবচেয়ে বড় অপরাধ মানবতার। আপনি দেখেন একটা মানুষ যখন গুম হয়, সে শুধু নিজে গুম হয় না, পরিবারটা গুম হয়ে যায়, সমাজটা গুম হয়ে যায়। গুমের যে ভয়াবহতা, যে আপনার ভীতিকর পরিস্থিতির জন্ম দেয়, সেটা সমগ্র সমাজকে, রাষ্ট্রকে গ্রাস করে। যার জন্য শেখ হাসিনা, যার জন্য কামাল, যার জন্য ওই যে তারেক সিদ্দিকী, যার জন্য জিয়াউল হাসান বা এই ধরনের নামগুলো আমাদের সামনে আসছে। আরও তো কত অফিসার আছে, চিন্তা করতে পারবেন না। কেউ অতি উৎসাহী হয়ে অংশ নিয়েছেন, কেউ অর্ডার ফলো করেছেন, কেউ প্রতিবাদ করার চেষ্টা করেননি। 2-1 যে করে নাই তা না, অনেকেই প্রতিবাদ করেছেন, ভুগেছেন, মানে চ্যালেঞ্জ করেছেন এই কাজ আমার না। এরকম নজিরও কিন্তু আমরা এই ইনভেস্টিগেশন করতে যেয়ে পেয়েছি। তো দুর্ভাগ্যজনক হচ্ছে এই ঘটনাগুলি যখন ঘটেছে তখন পুলিশেরও ঊর্ধ্বতনরা ছিলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা, যদিও সেনাবাহিনী ইনভলভ না, সেনাবাহিনী থেকে যে র্যাবে যে বা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এগুলি করেছে। কিন্তু দেখেন এখন অনেক বড় বড় কথা অনেক সেনাপ্রধানরা বলে ফেলতেছেন। কিন্তু আমরা যদি চ্যালেঞ্জ করি যে আপনি নিজেই তো বলেছেন যে 2 জন আপনার কাছে আশ্রয় নিয়েছিল, আপনি কেন তখন স্টপ করেন নাই যে আমি দিব না র্যাবকে আমি আমার সৈনিকদেরকে দেব না, আমার অফিসারদেরকে দেব না, স্টপ, এটা তো বলতে সাহস পাননি। তার মানে প্রকারান্তরে তিনি এই কাজগুলি সমর্থন করেছেন, বুঝে হোক না বুঝে হোক, বাধ্যগত হয়ে থাক। এই সেনাপ্রধানদের আমলেই সেনাবাহিনী ফিল্ডে নামছে, তারপর একটা ভুয়া নির্বাচন করছে না, করে নাই? সেই প্রশ্নটা আমাদের তুলতে হবে। জি।